নীলিমা কপাল ঘষে সামনের পুরুষটির দিকে তাকায়। সামনের মানুষটি দাঁত কেলিয়ে হাসছে। নীলিমা পরক্ষণেই বিস্ফারিত চোখে তাকালো, হাত নামিয়ে ঘোমটা পুনরায় টেনে নিয়ে বলল, আপনি? রোকমান গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমাকে দেখার খুব স্বাদ জেগেছিল, তাই এক নজর দেখতে আসলাম। কিন্তু জমিনের পরিটা যে এত সুন্দর, এক নজরেই মন উতলা হয়ে গেল। নীলিমা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আপনি এখানে আসলেন কি করে? পুনরায় দাঁত কেলিয়ে হাসে রোকমান। সুন্দরী মাইয়া যে বুদ্ধিহীন হয় তা তুমি নিজেই প্রমাণ। রাগী আর ঘৃণা চোখ নিয়ে তাকায় নীলিমা। চোখে নীলিমার পানি জমেছে, এক্ষুনি টুপটাপ করে ফোঁটা পড়বে বলে। কাপড় ভিজা দেখছো না? পুকুর ডেঙিয়ে আসলাম। নীলিমা রোকমানের দিকে তাকিয়ে পরক্ষণে কাপড়ের দিকে তাকায়, তারপর বাড়ির দিকে অগ্রসর হয়। তোমাকে আমার চাই, যেমন তেমন করে না, একেবারে বউ করেই চাই, আর সেটা জলদিই করব। রোকমানের এহেন কথায় নীলিমা থমকে দাঁড়ায়। কিছুক্ষণ পর দৌড়ে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে এসে নীলিমা তার ঘরে যায়। নাজিরা নীলিমাকে দৌড়ে আসতে দেখে পিছনে পিছনে ঘরে আসে। কি হয়েছে নীলিমা, হাঁপাচ্ছিস কেন এভাবে? বোনের কথায় নীলিমা বোনের দিকে তাকায়। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আচমকায় জড়িয়ে ধরায় নাজিরা দুপা পিছিয়ে যায়। বোনকে শক্ত করে ধরে বলে, কি হয়েছে? আমাকে ডাকুম নীলিমা? নীলিমা মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে কও কি হয়েছে, কান্দিস কেন? আমার খুব খারাপ লাগতেছে আপা। দু হাত দিয়ে নাজিরা নীলিমার মুখ তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা কান্দিস না, কিছু খাবি কও বানাইয়া দেই। না আপা, একটু জড়িয়ে ধরে থাকবে। মুচকি হেসে বোনকে পুনরায় নাজিরা বুকে জড়িয়ে নেয়। আজ সকালে মহিদুলকে খবর দেওয়া হয়েছে, আজ সন্ধ্যার মধ্যেই চলে আসবে রাতে মোস্তাক সরকার বড় জমিদারকে বিষয়টা জানিয়েছেন। উনি আশ্বস্ত করেছেন উনি না থাকলেও ওনার যে কোনো এক পুত্রকে বিষয়টা বুঝে দিয়ে যাবেন। নীলিমা আর পারু আজ সকালেই সিদ্ধান্ত নেয় মক্তবে যাবে না। ইখওয়ানের ভয় কিছুটা থাকলেও মূলত আজ বড় বোন নাজিরার কাছেই তারা হাতের সেমাই পিঠা বানানো শিখবে। তারা তিনজন মাদুর বিছিয়ে চালের গুঁড়ো বাটছে আর প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেছে। আজ মবিনও স্কুলে যাবে না। বায়না ধরায় আসমানি বেগম পিটিএ স্কুলে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে ধরণীতে। সেই বিকাল থেকে বটতলায় বসে থেকে মাঠের কাজে ব্যস্ত কৃষকদের দেখছেন, আবার ডান পাশের পথটার দিকে দেখছেন। এখনও একইভাবে ইকরাম বসে আছেন। রোকমান দুবার এসেছিল, দুবারই ফিরিয়ে দেন ইকরাম। ইকরাম হয়তো নিজেও জানে না, না অজান্তেই উনি বাচ্চাদের মতো আচরণ করছেন। যে প্রেয়সীর জন্য আকুলতায় হয়ে অপেক্ষা করছেন, সেই প্রেয়সীর মনে তার জন্য বিন্দুমাত্র আগ্রহ নেই তাকে দেখার। কারণ এটা আদৌ সম্ভব নয় নীলিমার কাছে, কারণ তার বড় ভাইজানকে কথা দিয়েছেন ভাইজানের পছন্দের জীবন সঙ্গী বেছে নিবে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। আরেকবার পথের দিকে চেয়ে থেকে দেখলেন বাড়ির পথে পা বাড়ায় ইকরাম শরীফ। কিছু দূর যেতেই দেখতে পান নদীর পাড়ে কেউ একজন কারোর গলা টিপে ধরে আছে। দ্রুত সেখানে যাওয়ার জন্য হাঁটার গতি বাড়িয়ে দেন। মহিদুল প্লাবনের গলা টিপে ধরে আছে। প্লাবন ছাড়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। হ্যাংলা পাতলা শরীর নিয়ে কি আর মহিদুলের মতো শক্তপোক্ত স্বাস্থ্যবান পুরুষের? কি হচ্ছে কি এখানে মোহিত? ইকরাম শরীফের কথায় মহিদুল চোখ শীতল করে গলা ছেড়ে দেয়। প্লাবন ছাড়া পেয়ে গলায় হাত বুলিয়ে হাঁপাতে থাকে। ইকরাম সন্দেহ চোখে দুজনকে পরখ করছেন। মোহিত বলবে কি হচ্ছে এখানে, ওর গলা টিপে কেন ধরেছিলে? মহিদুল কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, আমার সামনে একজন মেয়ের নামে খারাপ কথা বলায় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। প্লাবন কিছুক্ষণ মহিদুলকে দেখে, তারপর ইকরামের দিকে তাকাতেই দেখতে পায় রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে। প্লাবন চোখ নামিয়ে নেয়। মোহিত কি সত্য কথা বলছে? তুমি কি এমনটা করেছ? প্লাবন কিছু বলে না, মাথা নিচু করে চুপচাপ থাকে। ইকরাম শরীফ ভীষণ রেগে গেলেন, বাজখাই গলায় বলে ওঠে, এই ছেলে কথা বলছো না, উত্তর দাও। মহিদুল মাটি থেকে ব্যাগ তুলে কাঁধে নিয়ে নিজেই প্রত্যুত্তরে বলে, বাদ দিন সাহেব, অন্যায়কারী কখনো নিজের দোষ সহজে স্বীকার করে না। ওকে আমি এই সাথে নিয়ে যাচ্ছি। হাশেম চাচার হাতে তুলে দিয়ে যা বলার বলবো। বলা শেষে মহিদুল প্লাবনের এক হাত শক্ত করে ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। ইকরাম শরীফ তাদের যাওয়ার পানে ভ্রুকুচকে তাকিয়ে থাকলেন। মনে মনে বললেন,
মোহিতের কথায় মন কেন জানি সায় দিচ্ছে না। আমি নিশ্চিত মোহিত আমাকে মিথ্যে বলছে, অন্য কোনো ঘাবলা আছে। মাগরিবের আজানের কিছুক্ষণ পর ইকরাম শরীফ মহলে ফিরলেন। অন্দরমহলের বড় জমিদার শাহমত শরীফ, ছোট জমিদার শাহাবুদ্দিন শরীফ ও ছোট গিন্নি রমেলা বসে আছেন। রমেলা বেগম পান তৈরি করছেন। ইকরামকে দেখে শাহমত কাছে ডেকে পাশে বসালেন। হাতের পত্রিকা রেখে ছেলের দিকে নজর দেন। কাল সকালে মুস্তাক সরকারের পরিবারের লোকজন আসবে। ওনার বড় মেয়ের যৌতুক নিয়ে সমস্যা। ওনারা এলে সমস্যার সমাধান করে দিও। আশা করি সঠিক সিদ্ধান্তের সমাধান করে দিবে। জি আব্বাজান, কিন্তু আপনি থাকতে আমাকে কেন এসবের মধ্যে টানছেন? কারণ কাল আমি আর ছোট কামালের ছেলে বিবাহের জন্য দক্ষিণ পাড়ায় যাব। ইকরাম শরীফ আতঙ্ক চোখে দেখেন তার আব্বাজানকে, তারপর দেখেন শাহাবুদ্দিনকে। দুজনেরই চোখে মুখে পৈশাচিক আনন্দ। ইকরাম উঠে দাঁড়ায়, ঘৃণা চোখে তাদেরকে দেখে কক্ষে ফিরে যান। গিয়ে দরজা শব্দ করে লাগিয়ে দিয়ে ইজি চেয়ারে কপালে হাত ঠেকিয়ে গা এলিয়ে দেন। অস্থির মনে বিড়বিড় করতে লাগলেন। কাল আবার এই মহরের রাতে পাপের কার্যক্রম শুরু হবে। আর কত এসব সহ্য করব আমি? মাহবুদ, এসবের থেকে কবে মুক্তি মিলবে? এই বিভীষিকা রাতে কাল আবার। ইকরাম উঠে দাঁড়ায়। না, কাল মহলেই থাকবো না, আমার আর এসব সহ্য হয় না। মহিদুল প্লাবনের বাড়ির সামনে এসে প্লাবনকে ছেড়ে দেয়। চোখে চোখ রেখে প্লাবনকে শাসিয়ে বলে, পরবর্তী সময়ে আমি যেন তোর মুখ নীলিমার কথা না শুনি। ছেঁড়া খেতায় শুয়ে চার ধর আসা বাদ দে। আর একবার যদি আমার কানে আসে তুই নীলিমার আশেপাশে ঘুরেছিস, তাহলে সেদিনই তোর শেষ দিন। হনহনিয়ে চলে যায় মহিদুল। প্লাবন মাথা চুলকে বিদ্রুপের হাসি দেয়। তোর বোনকে মুইয়ে বিয়া করে দরকার হইলে তুলে নিয়ে যায়। মহিদুল হাত গুজিয়ে থমকে দাঁড়িয়ে আছে। নাজিরা আঁচলে মুখ চেপে কাঁদছে। নীলিমা আর মুবিন দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। তাদের আম্মা আসমানি নাজিরাকে গালি দিচ্ছে। মোস্তাক সরকার চুপচাপ বারান্দার চৌকিতে বসে আছে। আম্মা চুপ করেন তো, আব্বা জমিদার বাড়ি যাওয়ার দরকার নেই। মোস্তাক মাথা তুলে মহিদুলের দিকে তাকায়। মহিদুল মোস্তাক সরকারের সামনে এসে হাঁটু গেড়ে বসে হাত ধরে। আব্বা, আমাদের পরিবারের সমস্যা আমরাই সমাধান করব। পাঁচ কান করার কি দরকার আছে? মোস্তাক সরকার উঠে দাঁড়ান। মহিদুল উঠে দাঁড়ায়। প্রশ্নিত চোখে তাদের আব্বাকে দেখেছেন। কিছুক্ষণ নীরব থেকে মোস্তাক সরকার বললেন, ঠিক আছে, যা ভালো হয় কর। আমি থাকছি না, কাল সকালে এমদাদুল আসলে মীমাংসা করে দিস। মোস্তাক সরকার ঘরে চলে গেলেন। মহিদুল আসমানি বেগমকে তার বোন নাজিরাকে ঘরে নিয়ে যেতে বললেন। দাঁতে দাঁত চিবিয়ে মহিদুল বিড়বিড় করে বলল, আসতে দাও আগে ওই কুত্তার বাচ্চাকে। মাসে মাসে টাকা নেওয়ার শখ গুছাবো। প্রখর সূর্য জানান দিচ্ছে সকাল হয়ে গেছে। এমন ভ্যাপসা গরমে ট্রেনের চালের নিচে থাকা মুশকিল হয়ে যায়। মধ্যরাত থেকে নীলিমার পেট ব্যথা শুরু হয়। ঘুম না হওয়ায় বেলা পর্যন্ত ঘুমাতে চেয়েও পারল না। আড়মোড়া ভেঙে উঠে বসল নীলিমা। হাতের সাহায্যে চুলগুলো খোপা করে নিয়ে বিছানা থেকে নেমে আলনা থেকে কাপড় নিয়ে কুয়াপাড়ে যায়। ইকরাম শরীফ বাগানে পাতানো টেবিলে বসে চা পান করছেন আর পত্রিকা পড়ছেন। আজ তিনি মাঠে যাবেন না, লোকমান আর রাজীবকে পাঠিয়েছে। বাগানে বসে নীলিমার পরিবারের জন্য অপেক্ষা করছেন। রমঝুম কোথা থেকে এসে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ইকরামের পাশে দাঁড়ায়। ইকরাম ফুপিয়ে কান্নার আওয়াজে পত্রিকা নামিয়ে পাশে দৃষ্টি রাখেন। আরে আমার আম্মাজান কাঁদছে কেন? তাদের আম্মাজান কি বকা দিয়েছে? রমঝুম দুজনকে দেখে। ইকরাম পত্রিকা টেবিলে রাখেন। রমঝুমের হাত দুটো ধরে কাছে টেনে নিয়ে গালে হাত বুলিয়ে বলেন, কে কাঁদিয়েছে আমার আম্মাজানদের? তার গর্দান নিয়ে নেব আমি। রুম কান্নার বেগ বাড়ালো। ঝুম কান্নার স্বরে বলল, ইখওয়ান চাচ্চু আমাদের গালে চড় দিয়েছি ইকরাম চাচ্চু। ইকরামের ভ্রু কুঁচকে যায়। ওদের দুজনকে আরেফার কাছে দিয়ে ইখওয়ানের কক্ষে যায়। ইকরাম যখন প্রবেশ করে তখন ইখওয়ান সদ্য গোসল শেষ করে বের হয়। তাই ইকরাম ওখানে দাঁড়িয়ে ইখওয়ানকে প্রশ্ন করে, তুই রোমদের মিরাছিস কেন ইকরান? ভাইয়ের করা প্রশ্নে ইখওয়ান মাথা নিচু করে নেয়। কথা বলছিস না কেন ইকরান? মহলের ছোট বাচ্চারও কি তোর কাছ থেকে রেহাই পাবে না? ইখওয়ান মাথা নিচু করেই উত্তর দেয়, উপরের ঘরে ওদের যাইতে নিষেধ করা সত্ত্বেও কেন গিয়েছিল? ওরা বাচ্চা মানুষ ইকরান, বুঝিয়ে পাঠিয়ে দিতে, তাই বলে কি গায়ে হাত তুলবে? বুঝিয়ে দিতে গিয়েই তো হাজারটা প্রশ্ন করছিল, রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি।
তোর আবার কিসে নিয়ন্ত্রণ আসে লুচার কোথাকার? নিশ্চয় মেয়ে নিয়ে ফুর্তি করছিলে। ইখওয়ান আর উত্তর করে না। ইকরাম দরজায় লাথি দিয়ে বেরিয়ে যায়। ইখওয়ান মাথা তুলে বিশ্রী কয়েকটি গালি দিয়ে তোয়ালে ফিক মারে। ইকরাম এখনো পর্যন্ত 10 কাপ চা খেয়েছেন। বেলা ঠিক আকাশের মধ্যস্থে অবস্থিত। ইকরাম আর বসে থাকলেন না, হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছেন। আরিফা ইকরামকে অনুসরণ করে ডাকলো। ইকরাম দাঁড়িয়ে ফিরে তাকালেন। আরিফা ব্যস্ত পায়ে এগিয়ে আসেন ইকরামের সামনে। বলছিলে আমার ভাইকে আসতে, কই আসলো না তো? আমি খবর দিয়েছি, আসবে হয়তো। খবর দিয়েছো মানে? আজ স্কুলে যায়নি পড়াতে? না, আব্বুজান একটা কাজ দিয়েছেন, সেটাই করতে যাচ্ছি। এমদাদুল অনেকক্ষণ হলো এসেছে। এমদাদুলের এক কথা, আজ টাকা ছাড়া যাবে না। আজ টাকা না দিলে নাজিরাকে রেখে চলে যাবে। এক প্রকার তর্কাতর্কির পর মহিদুল রেগে গিয়ে এমদাদুলের ফতুয়া টেনে ধরে। নাজিরার আসমানি এগিয়ে আসে। বাঁশের তৈরি দরজা সরিয়ে ভেতরে ঢোকেন ইকরাম শরীফ। সাথে আছেন তাদের মালিক রহমান। যখনই দেখা হয় তখনই দেখি কারো না কারো গলা ধরে আছো। কি ব্যাপার মহি, তুমি কি গলা ছাড়া আর কিছু পাও না? ইকরামের কথায় চারজনই তাকায়। নাজিরা আর আসমানি মোহিতকে ছেড়ে দেয়। কাপড় ঠিক করে সরে দাঁড়ায়। মহিদুল ও কিছুক্ষণ পর ছেড়ে দেয়। জমিদার সাহেব, আপনি? ইকরাম ঠোঁট এলিয়ে হাসে। বসতে দেবে না? বসে কথা বলি। আসমানি বেগম বারান্দার চৌকিতে বসতে দেয়, কাপড় দিয়ে মুছে। এমদাদুলকে মোড়ায় বসতে দেয়। তার সামনে চৌকিতে বসেছে ইকরাম ও মহিদুল। নীলিমা শুরু থেকে দরজার আড়ালে দাঁড়িয়েছিল, এখনও রয়েছে। ইকরাম এমদাদুলের দিকে দৃষ্টি রেখে বললেন, আপনাদের বিয়ের কতদিন হয়েছে? আর চোখে দেখে এমদাদুল উত্তর দেয়, যে সাহেব 7 বছরের বেশি হইব। আপনাদের সন্তান কতজন আছে? এমদাদুল ক্ষিপ্ত মেজাজে বলে, বন্ধা, আবার বাচ্চা কই থাইকা দিব। নাজিরা আঁচলে মুখ চেপে কেঁদে ওঠে। মহিদুল খেপে আসতেই ইকরাম আটকে নেয়। ইকরাম এমদাদুলের দিকে রাগী চোখে তাকিয়ে বলেন, আপনার এই বাজে কথার জন্য কি শাস্তি হতে পারে? তা আপনার চিন্তার বাহিরে। গ্রামের জামাই বিধায় বেঁচে গেলেন। রহমান সাহেব। ইকরামের ডাকে রহমান সামনে আসে। জি সাহেব, বলুন। রহমানের দিকে দৃষ্টি রাখেন। আজ এই মুহূর্তে আমাদের গরুর গাড়িতে করে মহিলাল কবিরাজকে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি জানতে চাই কার সমস্যা, তারপর বাকি আলোচনা। নীলিমা ঠোঁট এলিয়ে হাসে। রহমান মাথা নিচু করে কুর্নিশ করে চলে যায়। ইকরামের সাথে মহিদুলও উঠে দাঁড়ায়। আসি মহিত, আশেপাশে আছি, সময় মতো চলে আসবো। জি সাহেব, ধন্যবাদ। ইকরাম ঠোঁট এলিয়ে হেসে প্রস্থান করে। ইখওয়ান রাজীবের খোঁজে মাঠের পাশে ঘুপড়িতে আসে। এই ঘরে মূলত ইকরাম শরীফ বিশ্রাম নেন। কাজ শেষে কৃষকরা এখানে এসে মজুরি নিয়ে যায়। রাজীব আর রোকমান বসে কোন বাড়ির কোন মেয়ে তা গল্প করছে। রোকমান, ছোট ভাইজান এখনো আসেনি? ইখওয়ানের কথায় রোকমান উঠে বসে। বসে থেকে দাঁড়ায় রাজীব। বলেছিল তো আসবে, কেন কোনো দরকার? ইখওয়ান কড়া মেজাজ নিয়ে বলে, অমন ঢ্যামনার কাছে আমার আবার কি দরকার? আমি রাজীবরে নিতে আসছি। এই রাজীব, আয়। রোকমান উঠে দাঁড়ায়। আমি এখানে একা একা থাকবো কি করে ইকওয়ান? ইখওয়ান হাসতে লাগলো। তা একটা মাইয়া পরি নিয়ে আসি দেই, তাতে হবে? রোকমান অপমানের ন্যায় চোখ নামিয়ে নেয়। ইখওয়ান রাজীবকে নিয়ে চলে যায়। রোকমান মাথা তুলে তাকিয়ে পুনরায় শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, আমার চোখ যে পরিটায় ধরা পড়েছে তাকে পেলে আমি ধন্য। মহিলাল কবিরাজ আস্তে আস্তে 4টা বাজে। মুবিন ততক্ষণে স্কুল থেকে ফিরেছে। নীলিমা পুকুর পাড়ে মনমারা হয়ে বসে আছে। কবিরাজ এমদাদুল আর নাজিরাকে সামনে বসিয়ে নিয়ে তাদের সাথে থাকা জিনিসপত্রের সাহায্যে কাজ করে যাচ্ছে। মহিদুল আর আসমানি চৌকিতে বসে আছেন। আসমানির কোলে বসে আছে মুবিন। ইকরাম শরীফ মোড়া থেকে উঠলেন। মহিদুলকে আসছি বলে তাদের বাড়ির পিছনে পা বাড়ালেন। নিজেকে পুরো ঢেকে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে পুকুর পাড়ে আরমনে বসে আছে নীলিমা। তার মন খুব করে চাচ্ছে তার বোনের যেন কোনো সমস্যা না হয়। তার বোন যেন এবার সকল অত্যাচার থেকে বাঁচতে পারে, এবার যেন একটু সুখের দেখা পায়। ইকরাম শরীফ ঠিক নীলিমার পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর এতক্ষণে তোলপাড় শুরু হয়েছে। সামনে তার কাঙ্ক্ষিত সেই নারী। হাত পা শিরশির করে উঠেছে ইকরামের। ঠিক আর এক পা
দিলেই দেখতে পাবে কাঙ্ক্ষিত সেই মুখ। কিন্তু ইকরাম শরীফ কোনো এক বাধায় নড়তে পারছে না, না পারছেন ডাকতে। গলার কাছে সব কথা দলা পাকিয়ে আসছে। নীলিমাও বুঝতে পারছে না তার পিছনে দাঁড়িয়ে আছে পিপাসাযুক্ত এক অব্যয়, কারণ তার ধ্যান তার বোনকে নিয়ে। ইকরাম পা এগোতেই কানে আসে পুরুষালী এক কণ্ঠ, জমিদার সাহেব। ইকরাম শরীফ পিছনে ফিরে তাকায়। নীলিমা চমকিয়ে উঠে তাকায়। এত কাছে জমিদার সাহেবকে দেখে দুপা পিছুতেই ধপাস করে পুকুরে পড়ে যায়। ইকরাম পুনরায় সামনে ফিরে তাকায়। মহিদুল এগিয়ে আসে। নীলিমা না ওঠার কারণ মহিদুল বিষয়টা বুঝতে পেরে ইকরামকে বলে, আপনি ভেতর যান জমিদার সাহেব, আমি দেখছি বিষয়টা। ইকরাম শরীফ না চাইতেও যেতে হলো। তিনি বুঝতে পেরেছেন তিনি যতক্ষণ থাকবেন ততক্ষণ নীলিমা উঠবে না, তাই ব্যস্ত পায়ে চলে গেলেন। দম বন্ধ হয়ে মরবি নাকি? আর এতক্ষণ ডুবে থাকবে? ওটা এখন। নীলিমা মহিদুলের কথায় ওঠে, ভাইয়ের দিকে ভয়ের চোখে তাকায়। কতদিন বলেছি বাড়িতে কেউ আসলে ঘর থেকে বের হবে না। নীলিমা মাথা নামিয়ে নেয়, মিনমিন করে বলে, ভুল হয়েছে ভাইজান। মহিদুল আর কিছু বলে না, হাত বাড়িয়ে দেয়। নীলিমা উঠে আসে, মহিদুলের পিছে পিছে এসে বাড়ির ভেতরে ঢোকে। ইকরাম এক পলক দেখেই চোখ নামিয়ে নেয়। ভেজা কাপড়ে শরীরের সব অঙ্গই জামার উপরে দৃশ্যমান হয়েছে। এক হাত ঘোমটা দিয়ে কুয়া পাড়ে যায়। ইকরাম শরীফ বিড়বিড় করে বললেন, শরীরের সব অঙ্গ দৃশ্যমান দেখাচ্ছে আর উনি ঘন্টা দিয়ে মুখ ঢেকেছেন। বেয়াদব মেয়ে। আপা, ওর কাপড় দিয়ে আসো। পাগলি মেয়ে জমিদারকে দেখে ভয়ে পুকুরে পড়ে গেছে। মহিদুলের কথায় নাজিরা উঠে ঘরের দিকে যায়। আসমানি চিন্তায় পড়ে গেলেন। মেয়েকে তার জমিদার দেখলো না তো সর্বনাশ হয়ে যাবে। মেয়ে যার রূপ সর্বনাশ হওয়ার কথা, জমিদারের চোখ তো রূপেই আটকায়। আল্লাহ রক্ষা করিও আমার মেয়েটাকে, এই রূপেই আমার মেয়ের ধ্বংস না হয়। মাইয়ার তেমন কোনো সমস্যা নাই, পোলার একটু সমস্যা আছে, চিকিৎসা দিলেই সমাধান হইবে। মহিলাল কবিরাজের কথায় ঘোর ভাঙে আসমানির। নাজিরা কুয়াপাড় থেকে আসতেই কথাটা শুনে দাঁড়িয়ে পড়ে, খুশিতে চোখে পানি আসে। মহিলাল কবিরাজ তার পাওনা নিয়ে চলে যায়। ইকরাম শরীফ এমদাদুলকে কিছু টাকা দিয়ে শাঁসিয়ে দিয়েছে। এবারেই তার শেষ পাওয়া এটা। এই টাকা নিয়ে ব্যবসার কাজে লাগিয়ে দিতে বলেছে। নাজিরার শরীরে যেন আর আঘাত না করা হয়। আরও অনেক কিছু বলেছেন ইকরাম শরীফ। মহিদুল আর ইকরাম শরীফ দাঁড়িয়ে কথা বলছেন। সে সময় আসে পারুল। তাদের দুজনকে একসাথে দেখেই মাথা নিচু করে সালাম দেয় পারুল। নীলিমা ঘরেই আছে, ভেতরে যা। মহিদুলের দিকে তাকায়। পারু ভয়ে মিনমিন করে বলে, ভাইজান মক্তব যাবার নাই বুবু। মহিদুলের গ্রামের ভাষা শুনলেই পিত্তি জ্বলে ওঠে। রাগ সংযত করে বলে, ভেতরে যেতে বললাম না তোকে? পারু, ঢোক গেলে ভেতরে যা। আমি আসি তাহলে। ভালো থেকো মহিত। গরিবের বাড়ি এসেছেন, খেতেও বলতে পারছে না। এত বড় উপকার করলেন কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছে না। ইকরাম মুচকি হাসলো, মহিদুলের কাঁধে হাত রাখলো। আর এত অস্থির হয় না, তুমি চাইলে আমি রাতের খাবারটা এখানেই খেয়ে যেতে পারি। ইকরামের এমন কথায় মহিদুলের মন খচখচ করছে। সন্দেহ চোখে তাকিয়ে রইল, তবুও মুখে হাসি রেখে বলল, তাহলে তো বাবা খুশি হবেন, খেয়ে যাবেন। ইকরাম শরীফ পুনরায় মুচকি হেসে বলে, ঠিক আছে মহিত, রাতে দেখা হচ্ছে। মহিদুল কিছুটা পথ এগিয়ে দিয়ে আসে। মাঝপথে নীলিমা আর পারুর সাথে দেখা হয়। নীলিমা ভয়ে কাঁপতে থাকে। পারু বারবার ঢোকিলে নিজেকে আশ্বস্ত করছে। মহিদুল দুজনের সামনে দাঁড়ায়। তোদের বক্তব্যে যাওয়ার সময় আছে এখনো। নীলিমা এই ভয়টাই পেয়েছিল। কিছু বলবে তার আগেই পারু বলে, হ্যাঁ ভাইজান, একটু দেরি হয়ে গেল, তাই তো তাড়াতাড়ি হাঁটছি মোরা। মহিদুল কিঞ্চিত রেগে চলে গেল। নীলিমা আর পারুর ঠোঁট টিপে হাসে। আজ মক্তবে যাবে না ওরা। পারু লতিফের সাথে দেখা করবে তাই বেরিয়েছে। নীলিমা আসতে যায়নি, পারু জোর করেই নিয়ে এসেছে। ইকরাম শরীফের সাথে দেখা হয় রাহেলা বানুর। সে জমিদার বাড়ি থেকে ফিরছিল। হাত দিয়ে সালাম দেয় রাহেলা বানু। সরু পথ হওয়ায় রাহেলা বানু সরে দাঁড়িয়ে ইকরাম শরীফকে যাওয়ার পথ করে দেয়। ইকরাম শরীফ তাকায় রাহেলা বানুর দিকে। চোখ ভীষণ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। ইকরামের তাকানোতে রাহেলা বানুর চোখ নামিয়ে নেয়। ইকরাম শরীফ কিছু বললেন না, আগের ন্যায় হেঁটে জায়গা প্রস্থান করেন। রাহেলা বানু বোরখা ধরে এক হাতে হনহনিয়ে হাঁটতে থাকলেন। ইকরাম শরীফ মহলে আসেন। অন্দরমহল পেরিয়ে যেতেই আচমকা ধাক্কা খায় কারোর সাথে। নিচে তাকাতেই দেখতে পায় আলিয়া পড়ে আছে। তার পিছনে রুমঝুম দাঁড়িয়ে পড়ে। এই রকম বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছো কেন? তুমি কি বাচ্চা? আলিয়া দাঁত কেলিয়ে হেসে উঠে দাঁড়ায়, নাক দেখিয়ে বলে, দেখুন তো বিয়াই, নাক ফাটলো নাকি? উফ, খুব জ্বলছে।
দূরে থাকো মেয়ে, একদম আমার গায়ে ঘেঁষবে না। ইকরাম শরীফ হন্তদন্ত হয়ে তার কক্ষে যায়। আলিয়া খিলখিল করে হেসে ওঠে, সাথে রুমঝুমো। আমার গায়ে ঘেঁষাঘেঁষি করলে কিছু মনে করব না, বরং কোলে বসিয়ে নেব। ইখওয়ানের কথায় পিছনে ফিরে তাকায় আলিয়া। ইখওয়ান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাসছে। আলিয়া চোখ মুখ শক্ত করে তাকায়, পরক্ষণে দাঁত কেলিয়ে হাসে। কত মেয়েকেই কুলে তুললেন আর ফেললেন, এবার না হয় আসুন আমি আপনাকে কুলে তুলে একটু ফেলে দিই, দেখুন কেমন লাগে। ইখওয়ান রাগলেও প্রকাশ না করে হেসে এগিয়ে আসে। আমি তো এমনি এমনি ফেলে দেই নে, কিছু না কিছু করি। তা তুমি কি করবে শুনি? আপনার ওই খসখসে দুই গালে আমার হাতের থাপ্পড়ি যথেষ্ট, লজ্জা বিয়াই। ইখওয়ান গাল এলিয়ে দেয়। দেন আপনার হাতের থাপ্পড় খাওয়াও সৌভাগ্যের ব্যাপার। আলিয়া মুখ বাঁকিয়ে রুমঝুমদের নিয়ে চলে যায়। ইখওয়ান বিদ্রুপের হাসি দিয়ে মুখে হাত বুলিয়ে চলে যায়। তোমার সাথে কি আর দেখা হবে না কাজল চোখে মেয়ে? আমি তো তোমার চোখে আবার স্বপ্ন দেখি, তোমার চোখের অধৈর্য এলে আমি হারিয়ে গিয়েছি। কি সর্বনাশ, আমি তো সাঁতার জানি না। মৃদু শব্দ করে হাসলেন ইকরাম শরীফ। ইজি চেয়ারে থেকে উঠে বেলকনিতে গেলেন। আজকে চাঁদের আলোয় আলোকিত পুরো ধরনী। চাঁদের আলোতে প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই অতুলনীয়। ইকরাম পুনরায় মনে মনে বিড়বিড় করতে লাগলেন। নির্দাহীন রাত কাটিয়ে দিচ্ছি মেয়ে, এই সত্য আমি থেকে যন্ত্রণা আমার দুর্বলতা জেনে গিয়েছে। প্রতিনিয়ত রাতে তারা আমাকে খুঁজে নেই, এভাবে চালাচ্ছে। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি নীলিমা, তোমাকে পাওয়ার জন্য আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই, তৈরি থেকো। ঠোঁট এলিয়ে হাসে ইকরাম শরীফ। তপ্ত শ্বাস ফেলে দিয়ে কক্ষে আসেন। বিছানা থেকে সাদা পাঞ্জাবি নেন, পাল্টে নিয়ে প্রস্তুত হয়ে ঘরের বাইরে পা রাখেন। নীলিমা সন্ধ্যার আগেই ফিরেছে, তা না হলে কত প্রশ্নের মুখোমুখি হতে হতো মহিদুলের কাছে। রাত 8টা বাজে। নীলিমা, নাজিরা আর মুবিন খেয়ে একসাথে শুয়ে পড়েছে। নীলিমার মনে অনেক প্রশ্ন, মনে মনে শুয়ে একা একাই কথা বলছে। আচ্ছা, জমিদার বাড়ি থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, ভাইজান তো তখন সব জেনে যাবে, মেরে আমাকে নদীতে ভাসিয়ে দেবে। আল্লাহ আমাকে রক্ষা করুন। ভাইজান তো সেদিন নিজেই বললেন, নিজের গ্রামে বিয়ের সম্বন্ধ মানেই বিপদ। জমিদার নিজের গ্রামে বিয়ের প্রচলন নিষিদ্ধ করেছে, তাহলে জমিদার পুত্র আমাকে কেন বিয়ে করতে চাইছেন? দূর, আমিও না। কে বিয়ে করবে আমার লুচ্চাকে? চোখ দিয়ে আমাকে গিলে খাবে এমনভাবে তাকিয়েছিল বেটা বেয়াদা। আমার জায়গায় পার হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলাইয়া দিত। খিলখিল করে হেসে ওঠে নীলিমা। নাজিরা চোখ মেলে ভ্রু কুঁচকে তাকায়। কিরে, ভূত প্রেত ধরলো নাকি তোরে? অমন করে হাসছিস কেন? নীলিমা চুপসে যায়, ঠোঁট টিপে হাসে। কই আপা হাসলাম, মনে হয় স্বপ্নে হেসেছি। আচ্ছা ঘুমা এখন। আচ্ছা আপা। মোহিত, এমদাদুল, মোস্তাক সরকার ও ইকরাম শরীফ খেতে বসেছেন। ইকরাম আশেপাশে তাকাতে কি করছে। মহিদুল মুচকি হেসে বলে, কাউকে খুঁজছে জমিদার সাহেব? ইকরাম হক চকিয়ে গেল, মিছে হাসি দিয়ে বলল, বাকিদের দেখছি না, ওনারা খাবেন না? বাকিরা খাইয়া ততক্ষণে ঘুমায় পড়েছে সাহেব। এমদাদুলের কথায় ইকরামের মুখে আধার নামে, মাথা নিচু করে খাবারে মন দেয়। মহিদুল বিষয়টা বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হাসে, কারণ মহিদুল সন্দেহ করেছিল তার বোনের দিকে নজর গেছে জমিদার পুত্রের, তাই ওদের আগে খাইয়ে দিতে বলেছিল আসমানিকে। ইকরাম মনের মনে যে আশা নিয়ে এসেছিল তা এক নিমেষেই বাষ্পভূতের মতো নিভে গেল। মনের মধ্যে যে কি আকুলতা চলছে তা একমাত্র ইকরামই জানে। আজ আপনাদের মহলে রাজকীয় রাত চলছে, সেই রাতকে উপেক্ষা করে গরিবের বাড়িতে বিষয়টা মাথায় ঢুকছে না জমিদার সাহেব। মোস্তাক সরকারের কথায় ইকরাম মাথা তুলে তাকায়। কোন রাজকীয় রাতের কথা বলছে তা ইকরাম ভালোভাবেই বুঝতে পেরেছে। মুচকি হাসে ইকরাম। সেই রাজকীয় রাতের সাক্ষী হতে চাচ্ছি না মোস্তাক চাচা। তাছাড়া ওই রাজকীয় রাত আমার জন্য নয়, আজকের রাত আমি এখানেই কাটাতে চাই। মহিদুল অবাক হয়ে তাকায়। ভেবেছিল ইকরাম শরীফ খাওয়া দাওয়া শেষে চলে যাবে সেই পাপের রাজত্বে। তবুও ইকরামকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। মনের মধ্যে সন্দেহ থেকেই গেল মহিদুলের। কি মোহিত থাকতে দেবে না নাকি? ইকরামের কথায় মহিদুলের হুঁশ হয়। কেন নয়, আপনার অসুবিধা না থাকলে থাকতে পারেন। মানিয়ে তো নিতেই হবে সমান্ত মশাই, বিয়ে তো আপনার বোনকেই করছি শীঘ্রই। মনের কথা মনেই রইল ইকরামের, স্পষ্ট করে আর বলা হলো না। সবাই চুপচাপ খাচ্ছেন, আর আসমানি বেগম মাঝে মাঝে তরকারি এগিয়ে দিচ্ছেন। নতুন জায়গায় আলিয়ার ঘুম আসছে না।
পাশে তার বোন নাক ডেকে ঘুমাচ্ছে, পিচ্ছি দুইটাও ঘুমে আচ্ছন্ন। আলিয়া বসবাস করে যখন ঘুমাতে পারল না, আস্তে করে উঠে বসলো। ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থেকে কি যেন মনে করে হেসে উঠল। ইকরামের কক্ষে উঁকি দিয়ে একবার দেখলো আলিয়া। ইকরামকে না পেয়ে ছাদে যাবে বলে মনস্থির করলো। হাত দিয়ে বেনি দোলাচ্ছে আর সিঁড়ি বেয়ে উপরে উঠছে আলিয়া। ছাদে ওঠা সিঁড়িতে পা দিতেই কারো গঙ্গানির আওয়াজ পেয়ে থেমে যায় আলিয়া। গঙ্গানির আওয়াজ অনুসরণ করে সামনে এগোতেই থাকে। যত সামনে যাচ্ছে ততই গঙ্গানির আওয়াজ বেশি হচ্ছে। আওয়াজটা চিনতে আলিয়ার অসুবিধে হলো না। কিন্তু কেউ জোর করে কারোর সাথে ঘনিষ্ঠ হচ্ছে আলিয়া বেশ বুঝতে পারল। কাঙ্ক্ষিত কক্ষের সামনে এসে দাঁড়ায় আলিয়া। দরজাটা হালকাভাবে আটকানো। কয়েকবার ঢোক গিলে নিল আর কাঁপা কাঁপা হাত দুটো দরজায় রাখলো। দরজার ফাঁকে চোখ রাখলো। কক্ষে বসে খোশ মেজাজে গল্প করছে নিখোয়ান, রোহিত, ইকবাল ও ছোট জমিদার শাহাবুদ্দিন। একে একে সবাইকে দেখলো আলিয়া। পরক্ষণে আলিয়ার চোখ বড় হয়ে যায়। পাশে পর্দার আড়ালে কেউ কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। ছায়ার দৃশ্য দেখে 18তে পা দেওয়া তরুণীর বুঝতে বাকি রইল না পর্দার আড়ালে কি হচ্ছে। চমকে উঠে সরে যায় আলিয়া। মুখে হাত দিয়ে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তার পুরো শরীর কাঁপছে, ভিতর শুকিয়ে যাচ্ছে। বারবার ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করছে। না, আর থাকবে না আলিয়া। বোনকে তার সব খুলে বলতে হবে, আর সেটা এক্ষুনি। পিছনে ঘুরতেই ধাক্কা খায় রোকমানের সাথে। রোকমান আগে থেকেই দাঁড়িয়ে আলিয়ার কর্মকাণ্ড দেখছিল। আলিয়া ভয় পায়, চিলিয়ে উঠবে তার আগেই রোকমান আলিয়ার মুখ চেপে ধরে। আলিয়া কাঁদতে শুরু করে। রোকমান হাত ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। গভীর রাতে চাঁদের আলোয় 3 মানব পুকুর পাড়ে মোড়ায় বসে আড্ডা দিচ্ছে। হাতে তাদের একটা চায়ের মাটির পাত্র। ঘুম তাড়ানোর জন্য মহিদুল মাঝে মাঝে চুলার উপর রাখা পাত্র থেকে চা নিয়ে আসছে। তবুও ইমদাদুল ঘুমে ঢুলছে। মহিদুল ঘরে যেতে বললেও যাচ্ছে না। ব্যবসা গরমে আবারও গরম গরম চা। গরমে অতিষ্ঠ হয়ে মহিদুল আর ইমদাদুল পরনের ফতুয়া খুলে পাশে রাখলো। গায়ে শুধু স্যান্ডো গেঞ্জি। ইকরামকে খুলতে বলল, লাজুক হেসে না বলে। মহিদুল চায়ে চুমুক দিতে বিদ্রুপ হেসে মনে মনে বলে, যে শরীরে হাজার নারীর ছোঁয়া, সে শরীর নিয়ে আবার গরমের শেষ নেই। জমিদার আমার। আচমকাই ইকরামের গায়ে ঢলে পড়ে ইমদাদুল। হাতের চা পড়ে গিয়ে ইকরামের পাঞ্জাবিতে। মহিদুল চিল্লিয়ে ওঠে, দুলা ভাই, কি করলেন এসব? আপনাকে বলছি আপনি ঘরে যান। ইমদাদুল হক চকিয়ে যায়। অপরাধের ন্যায় দুজনকে দেখতে থাকে। ইকরাম মোহিতকে থামিয়ে দিয়ে বলে, আমি কুয়াপাড় থেকে ধুয়ে আসছি মহিত, ওনাকে আর বকাবকি করিও না। আমি সাথে আসছি জমিদার সাহেব, চলুন। আমার একলা একলা খুব ডর লাগে মহিদুল। ইমদাদুলের কথায় দুজনে ফিরে তাকায়। তুমি থাকো মহিত, আমি একা যেতে পারবো। ইকরাম চলে যায়। মোহিত বসে ইমদাদুলের উপর চোখ রেখে বলে, মেয়ে মানুষকে পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া মানুষ নাকি আবার ভূতে ভয় পায়? আশা কর। বিদ্রুপের হাসি দিয়ে চায়ে চুমুক দেয়। এমদাদুলের মুখে আধার নামে। মহিদুল সেদিকে পরোয়া না করে জোনাকিদের দেখতে থাকে। এমদাদুল মনে মনে মহিদুলকে গালি দিতে থাকলো আর চা খেতে লাগলো। রাতের আকাশে ইয়া বড় দেখতে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে জ্বলছে হাজারো নক্ষত্র তারা। আকাশের নিচে জলজল করে জ্বলছে জোনাকি পোকা। চারপাশে শুনশান নীরবতা। মাঝে মাঝে শুধু পানির শব্দ হচ্ছে। আচমকাই কিছু একটা শব্দে ইকরাম চমকে ওঠে, বুক ধক করে ওঠে। ইকরামের পাঞ্জাবির নিচটা ভিজে একাকার হয়ে যায়। চোখ ডলতে ডলতে কুয়াপাড়ে আসছে নীলিমা। কোনো রকম ওড়না গায়ে জড়িয়ে ঘুম ঘুম চোখে হাঁটছে। ইকরাম পাঞ্জাবি হাত দিয়ে ঝাড়া দিতে দিতে আসতেই ধাক্কা খায় নীলিমার সাথে।